হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব ক্লাস 4 চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের বাংলা একটি গল্প। গল্পের নাম তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, লেখক তেতসুকো কুরওয়ানাগি। স্কুলের হল ঘরে তাঁবু খাটানোর দুদিন পরে ঘটনাটা ঘটেছিল। সেদিন তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে ওর গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। তাহলে কে কাকে নিমন্ত্রণ জানিয়েছিল? তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল। সে কথা দুজনের মা বাবা কেউ জানতেন না। এই যে গাছে ওঠার কথাটা দুজনের মা বাবা কেউই জানতেন না। তোমইতে সবার একটা করে গাছ ছিল, মানে স্কুল চত্বরে যে গাছগুলি ছিল ছেলেমেয়েরা প্রত্যেকে তার একটা করে দখল করে নিয়েছিল। সবাই যে যার নিজের গাছে চড়ত। তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে, যে রাস্তাটা কুহনবুৎসুর দিকে চলে গিয়েছে ঠিক তার ধারে। তত্ত্বচানের যে একটা গাছ ছিল সেই গাছটা ছিল বেড়ার কাছে, কুহনবুৎসুর দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার ধারে। বেশ বড় একটা গাছ, গাছের গাটা পিছল, কিন্তু তুমি যদি একটু কায়দা করে একবার উঠতে পারো তাহলে দেখবে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা ডাল এমনভাবে ভাগ হয়ে গেছে যে তার উপরে চড়লে বেশ একটা দড়ির দোলনায় চেপেছি বলে মনে হবে। সেখানে উঠে তত্ত্বচান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত। তাহলে তত্ত্বচান গাছের উপর উঠে কি করত? প্রায় সময় টিফিনের সময় সে কী করত? ছুটির পরে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত সেই গাছে বসে বসে। ছেলেমেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজেদের সম্পত্তি। ফলে কেউ যদি আর কারো গাছে চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো, আমি কি একটু ভিতরে আসতে পারি? এ কথা কে বলতো? ছেলেমেয়েরা। যদি তারা অন্য কারোর গাছে চড়তে চাইতো তাহলে এইভাবে বিনীতভাবে বলতে হতো। আচ্ছা, এবার দেখো, ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধে ছিল বলে ওর কোনো নিজস্ব গাছ ছিল না। সেজন্যই তত্ত্বচান ওকে গাছে নিমন্ত্রণ করেছিল। ইয়াসুয়াকি চানের কোনো গাছ ছিল না, কারণ তার পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল, সে গাছে চড়তে পারতো না। সেই জন্য তাকে নিমন্ত্রণ করেছিল কে? তত্ত্বচান। এই কথাটা অবশ্য ওরা আর কাউকে বলেনি, কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে, তা ওরা জানতো। এই জন্য শুধু ওরা দুজনেই জানে, আর কাউকে বলেনি। বাড়ি থেকে বেরোনোর সময় তত্ত্বচান মাকে বলেছিল ডেনেঞ্জফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। তাহলে তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? সে বাড়ি থেকে বেরিয়েছিল তার মাকে বলে যে ডেনেঞ্জফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছে। মিছে কথা বলেছিল বলে ও মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না, তাই ও জুতোর ফিতের দিকে তাকিয়েছিল। কিন্তু রকি তো যথারীতি ওর পিছন পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। তখন ট্রেনে চাপার আগে তত্ত্বচান রকিকে সত্যি কথাটা বলে দিয়েছিল, দেখ, আমি স্কুলে যাচ্ছি ইয়াসুয়াকি চানকে আমার গাছে চড়ার নেমন্তন্ন করেছি বলে। গলায় টিকিটটা ঝুলিয়ে তত্ত্বচান স্কুলে গিয়ে দেখল ইয়াসুয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। এমনিতে কেউ কোথাও নেই, গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। ইয়াসুয়াকি চান তত্ত্বচানের থেকে বয়সে সামান্যই বড় ছিল, কিন্তু ওর কথা শুনে মনে হতো ও বুঝি অনেকটা বড়। তত্ত্বচানকে দেখা মাত্র ইয়াসুয়াকি চান তাড়াহুড়ো করে পা টেনে টেনে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো। ওরা যে লুকিয়ে লুকিয়ে কিছু একটা করতে চলেছে এটা ভাবতেই তত্ত্বচানের খুব হাসি পেল। ইয়াসুয়াকি চানও হি হি করে হাসতে থাকলো। ইয়াসুয়াকি চানকে নিয়ে তত্ত্বচান ওর গাছের দিকে এগিয়ে গেল। তারপর ছুট দিল দারোয়ানের ঘর থেকে একটা মই নিয়ে আসবার জন্য।
এরকমভাবে ও ভেবে রেখেছিল গত রাত থেকে। মইটা নিয়ে এসে ও গাছের গায়ে এমনভাবে ঠেকিয়ে রাখলো যাতে মইয়ের মাথাটা সেই ভাগ হওয়া ডালটাকে ছুঁতে পারে। এবার নিজে তরতর করে উঠে গিয়ে মইয়ের মাথায় 2 হাত দিয়ে ধরে রেখে ইয়াসুয়াকি চানকে বলে উঠল, এবার চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। তাহলে তত্ত্বচান আগে মইয়ের মাথায় পৌঁছে গেল, তারপর মইটাকে 2 হাত দিয়ে চেপে ধরে ইয়াসুয়াকি চানকে বলল, এবার চলে এসো, তুমি ওঠার চেষ্টা করো। ইয়াসুয়াকি চানের হাতে পায়ে এতই কমজোর ছিল যে মইয়ের প্রথম ধাপটাও বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না। তত্ত্বচান পিছন ফিরে নেমে এলো, এসে ইয়াসুয়াকি চানকে নিচে থেকে ঠেলে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু বেচারা তো নিজেই ছোটোখাটো রোগা একটা মানুষ, ওকে অত শত পারে? মইটাকেই সোজা করে রাখা যাচ্ছিল না। ইয়াসুয়াকি চানকে তো দূরের কথা, ইয়াসুয়াকি চান মইয়ের প্রথম ধাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ সে উঠতে পারছিল না তাই। এবং এই প্রথম তত্ত্বচান বুঝতে পারল যে কাজটা যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না। এখন তাহলে কি করবে ও? ইয়াসুয়াকি চান ওর গাছে চড়বে, এটাই ছিল ওর ইচ্ছে। এটা কার ইচ্ছে ছিল? এই ইচ্ছেটা ছিল তত্ত্বচানের, যে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের গাছে চড়বে। আর ইয়াসুয়াকি চানও তাই আশা করেছিল। তত্ত্বচান ঘুরে গিয়ে ইয়াসুয়াকি চানের মুখোমুখি দাঁড়ালো। বেচারা এত মন মরা হয়ে গিয়েছিল যে তত্ত্বচান গাল ফুলিয়ে চোখ পিট পিট করে এমন একটা মজার মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করতে লাগলো। তারপর বলল, দাঁড়াও, একটা জিনিস করা যাক। দারোয়ানের ঘরে ছুটে গিয়ে একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো, কাজে লাগানোর জন্য কিছু পাই কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল। ওটা এমনিতেই সোজা হয়ে থাকে, কাউকে ধরে থাকতে হয় না। ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। কে টেনে নিয়ে এলো? তত্ত্বচান। নিজের গায়ের জোরে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল। মইটা সে দুভাগ হওয়া ডালটাকে প্রায় ছুঁতে পারছিল। বেশ বিজ্ঞ ভাব করে ও ইয়াসুয়াকি চানকে বলল, এবার আর ভয় নেই, এটা লকবক করবে না। ইয়াসুয়াকি চান ভয়ে ভয়ে একবার সিঁড়ি মইটার দিকে তাকালো, একবার তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। ইয়াসুয়াকি চান নিজেও খুব ঘামছিল। ও গাছটার দিকে তাকালো, তারপর মনে মনে খুব শক্ত হয়ে ওর প্রথম পা রাখল সিঁড়ির প্রথম ধাপে। সিঁড়ির মাথায় পৌঁছাতে যে কতক্ষণ লেগেছিল তা ওরা দুজনের একজনও বলতে পারবে না। গনগনে সূর্যটা ওদের মাথার উপর জ্বলছিল। তখন প্রচণ্ড সূর্যের তেজ ছিল সেই সময়, কিন্তু ওদের সেসব কিছুর দিকেই ভ্রুক্ষেপ ছিল না। দুজনের মাথাতে তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চানকে গাছে চড়াতেই হবে। তত্ত্বচান নিচ থেকে ওর একটা একটা করে পা এক ধাপ উপরে সিঁড়িতে তুলে দিচ্ছিল, আর নিজের মাথা দিয়ে ইয়াসুয়াকি চানের পিছনটা ঠেলে দিচ্ছিল। অবশেষে ইয়াসুয়াকি চান মইয়ের মাথায় পৌঁছালো। হুররে! যেই মইয়ের মাথায় পৌঁছে গেছে তখন কি বলছে তত্ত্বচান? হুররে! কিন্তু তারপর বাকিটা যেন অসম্ভব মনে হলো। তত্ত্বচান লাফিয়ে দুভাগ হওয়া ডালে চড়ে বসলো। এবার ইয়াসুয়াকি চানকে মই থেকে ডালে নিয়ে আসবে কেমন করে? সিঁড়ি মইটাকে আঁকড়ে ধরে ইয়াসুয়াকি চান তত্ত্বচানের দিকে তাকিয়ে রইল। তত্ত্বচানের খুব কান্না পাচ্ছিল। ও যে ভেবেছিল ইয়াসুয়াকি চানকে ওর ডালে নিয়ে এসে কত কি দেখাবে,
কিন্তু কাঁদলো না ও। কাঁদলে যদি ইয়াসুয়াকি-চান কেঁদে ফেলে, সেই কারণে সে কাঁদলো না। তোত্তো-চান হাত বাড়িয়ে ইয়াসুয়াকি-চানের হাতটা ধরতে পারল। পোলিওতে ওর আঙুলগুলো সব দলা পাকিয়ে গিয়েছিল, তবু তোত্তো-চানের চেয়ে হাতটা বড় ছিল, আঙুলগুলোও লম্বা অনেকটা। তোত্তো-চান অনেকক্ষণ হাতটা ধরে রইল, তারপর বলল, তুমি শুয়ে পড়ো, আর আমি দেখি তোমাকে টেনে তুলতে পারি কিনা। বড়রা কেউ যদি এই ভয়ানক বিপজ্জনক দৃশ্যটি দেখতেন, ভাগ হওয়া ডালে তোত্তো-চান দাঁড়িয়ে মইয়ের মাথার উপর ভর দিয়ে শোয়া ইয়াসুয়াকি-চানকে প্রাণপণ টেনে চলেছে, তাহলে নিশ্চয়ই চিৎকার করে উঠতেন, তাই তো? অবশ্যই আমরা চিৎকার করে উঠতাম, তাই না, এমন দৃশ্য দেখলে? কিন্তু ইয়াসুয়াকি-চান তো সমস্ত আস্থা রেখেছিল তোত্তো-চানের উপর, আর তার জন্যে তোত্তো-চান জীবনের ঝুঁকি নিয়েছিল। ওর ছোট্ট হাতের মুঠোয় ইয়াসুয়াকি-চানের হাত, সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করছে। এক এক সময় এক এক টুকরো মেঘ এসে ওদের প্রখর সূর্যের তাপের হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। মাঝে মাঝে মেঘ ওদের মাথার উপর এসে ছায়া করছিল। অবশেষে দুজনে গাছের ডালের উপর মুখোমুখি দাঁড়াতে পারল। তোত্তো-চান ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াসুয়াকি-চানকে আমন্ত্রণ জানালো, স্বাগতম। ইয়াসুয়াকি-চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল, আসতে পারি ভিতরে? ও তো কখনো এমন দৃশ্য দেখেনি এর আগে। গাছে ওঠা ব্যাপারটা তাহলে এই রকম বলে ও হাসল। দুই বন্ধুতে বেশ অনেকক্ষণ রইল গাছের উপরে। বসে বসে ওরা নানান গল্প করল। জানো, আমার দিদি তো আমেরিকায় থাকে, ও বলেছে ওদের নাকি টেলিভিশন বলে একটা জিনিস আছে। ইয়াসুয়াকি-চান খুব উৎসাহের সঙ্গে বলল, ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা বাড়িতে বসেই সমপালোয়ানদের দেখতে পাবো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন, আমার দিদি বলেছে। ইয়াসুয়াকি-চান, যে কিনা একটা মাঠেও ঘুরে বেড়াতে পারে না, তার কাছে এই ঘরে বসে বসে বাইরের পৃথিবীটাকে দেখতে পাওয়ার মানে যে কি হতে পারে তা বোঝার মতন বড় তোত্তো-চান হয়নি তখনও। ও কেবল ভাবছিল, একটা ঘরের ভিতরে একটা বাক্স, তার মধ্যে ইয়া বড় বড় সমপালোয়ান, এটা কেমন করে হতে পারে? ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে, ও ভাবছিল। তখনকার দিনে আসলে কেউ টেলিভিশনের কথা জানতো না, কারণ সেই সময় টেলিভিশন অত প্রচলিত ছিল না। ইয়াসুয়াকি-চানই প্রথম তোত্তো-চানকে যন্ত্রটার সঙ্গে পরিচয় করিয়েছিল। দূরে পাখির গান শোনা যাচ্ছিল, আর গাছের ডালে বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল। ইয়াসুয়াকি-চানের সেই প্রথম গাছে চড়া। গল্পটা তো পড়লে কেমন লাগলো তোমাদের জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই গল্পের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো, তোমরা দেখতে থেকো।